আজকে চলে এসেছি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে। আর রেসিপিটা বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। লাগবে হলো টক দই, বেসন, পেঁয়াজ, টমেটো, কারি পাতা, লঙ্কা আর লাগবে 2 কোয়া মতো রসুন। তো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আর লাগবে হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার। তো এইদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো আজকে হলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ উপায়ে সামান্য উপকরণ দিয়ে কারি রেসিপি। প্রতিদিন তো মানে ঝাল মশলা খেতে একদম ভালো লাগে না, কখনো কখনো ইচ্ছা করে যে একটু অন্যরকম খাই। তো কারিটা খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি যেটা করছি ওই 3-4 চামচ মতো মানে ওই 3-4 চামচ আর কি বেসন আমি টক দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এই বেসনের উপরেও হলুদ গুঁড়ো দিচ্ছি, টক দইয়ের উপরেও হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ বেসনটা দিয়ে কিন্তু আমি কিছুটা পরিমাণে পকোড়া বানাবো, এই 4-5টা মতো পকোড়া বানাবো। সেই কারণেই এটা কিন্তু পকোড়া না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার একটু পকোড়া ছাড়া আর কি ভালো লাগে না। তো যাই হোক, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি লবণ, চিনি। এইগুলো কিন্তু আমি দিচ্ছি ওই পকোড়াগুলো বানানোর জন্য, মানে পকোড়ার যে ব্যাটারটা হবে সেটার জন্য আর কি। তো আর দেবো আর কি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দেবো হলো খাবার সোডা। তো এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন একদম মচমচে হয় আর কি পকোড়াগুলো, আর প্রচণ্ড যেন ফোলে, সেই হিসাবে একটা ভালো করে পকোড়ার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এইদিকে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে আমি কিন্তু একটা সুন্দর করে পকোড়ার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সেরকম মানে শর্টকাট আর কি, যখন তাড়াহুড়ো থাকে আর কি, কিন্তু কিছু একটা ভালো জিনিস খেতে ইচ্ছা করে, এই রান্নাটা কিন্তু অতি সহজেই হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলে আমি কিন্তু ওই তেল দিলাম কড়াইয়ে, তেলটা যে গরম হয়ে গেল, একটা একটা করে কিন্তু পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পকোড়াগুলো আর কি ভেজে নেব। এই পকোড়াতে কিন্তু যে কোনো সবজি দিয়েও বানানো যায়, যেহেতু আমার ঘরের কাছে কোনো সবজি ছিল না, শুধুমাত্র তাই বেসন দিয়েই কিন্তু পকোড়াগুলো বানাচ্ছি। তো পকোড়াগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আর তেলটাকে আমি আর চেঞ্জ করব না, এই তেলের মধ্যেই আর কি আমি দিয়ে দেব হলো সর্ষে ফোড়নের জন্য, দেব 2টো আর কি শুকনো লঙ্কা, সর্ষে, আর ওই রসুনগুলো যেগুলো থেতো করে রেখেছিলাম, ওই রসুন, হিং, পেঁয়াজ, যে সমস্ত জিনিস আর কি কেটে রেখেছি। তো একটা একটা করে এবার দিতে থাকবো। আর এতে কারি পাতাটা দেবো একটু লাস্টে দেবো, যখন পেঁয়াজ আর টমেটোটা হালকা পরিমাণে ভাজা হয়ে যাবে তখন দেবো, কারণ আগে দিলে কি হয় খুব ফাটতে থাকে কারি পাতাগুলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজগুলো মোটামুটি সমস্ত যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে কিন্তু ভালোভাবে পেঁয়াজগুলো হালকা করে আর কি ভেজে নেব। ভালোভাবে বলতে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তারপর আবার টমেটোগুলোও অ্যাড করব। আমি একটা গোটা সাইজের একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, আর একটা বড় সাইজের টমেটোটা দিয়েছিলাম। বেশি টমেটো দিইনি এই কারণেই, কারণ এটা কিন্তু দই আছে, আর এমনিতেই দই তো একটু অল্প টক জিনিস, তার জন্য বেশি পরিমাণে আর কি টমেটোটা ব্যবহার করিনি। এইদিকে তো যে দইটা রেখে দিয়েছিলাম, বেসন অ্যাড করেছিলাম, তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, ওটাই কিন্তু এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু পাত্রটা আমার ছোটো হয়ে গেছে, একটু ফেটাতে অসুবিধা হচ্ছে, তো জল দিয়ে ভালোভাবে ফেটাতে হবে, যাতে বেসনের সেই দানা দানা বাঁধা যেন না থাকে, একদম স্মুথলি যেন হয়। তো দেখো এইদিকে পেঁয়াজটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার টমেটো, কারি পাতা সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে ভেজে নেব। আর এতে কিন্তু অ্যাড করব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। আর আমি তো হলুদ গুঁড়ো আগে বেসনেও অ্যাড করেছিলাম, তো অল্প পরিমাণেই আর কি হলুদ গুঁড়ো অ্যাড করব।
যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু ওই দইটা ফেটিয়ে রাখা যে দইটা ছিল ওটা কিন্তু অ্যাড করে দিলাম। তো অনেকটা পরিমাণে জল দিতে হবে, জল না দিলে হবে না। যে পাত্রটায় আমি কাচের বয়ামটাই যেটাতে আমি আর কি ওই দইটাকে ফাটাচ্ছিলাম, ওই বয়ামের বয়াম আর কি জল আমি অ্যাড করেছি। তারপরে যখন ওই 10-15 মিনিট ভালোভাবে ফুটতে দিতে হবে, যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে কারিটা, তখন কিন্তু ওই বড়াগুলো মানে পকোড়াগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো বড়াগুলো দিয়েও কিন্তু 5-10 মিনিট মতো আবার ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু একদম কারিটা একদম রেডি হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু পুরো কারিটা একদম শুকিয়ে যাবে আর আঠা আঠা হয়ে যাবে। তো এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার এটাতে না ছোঁক দিতে হয়, মানে ঘি দিয়ে এবার ছোঁক দেবো। কারি পাতা আমার কাছে শেষ হয়ে গেছে, তো একটুখানি 1 চামচ মতো ঘি, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ভালোভাবে ভেজে নিয়ে ওপর থেকে আর কি ছোঁকটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে কত সহজ একটা রেসিপি আর কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কে কে কারি পছন্দ করো, কে কে কারি পছন্দ করো না, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর ভিডিওটা খুব একটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখতেই পাচ্ছ আমার কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর স্মুথ হয়েছে। দইটা ফেটানোর এটাই কারণ, ভালোভাবে দইটা না ফেটালে কিন্তু একদম ফেটে যাবে আর স্মুথ জিনিসটা আসবে না। তো দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছে। এটা কিন্তু পুরো ঘরটা আমার অন্ধকার আছে, লাইট চলে গেছিলো, মেঘলা মেঘলা ওয়েদার, তো ভিডিওটা খুব ভালোভাবে নিতে পারিনি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।